অনেক কথা বলার আছে, অনেক নীরবতা আছে, চোখে চোখে জমা আছে অনেক চোখের জল, বুকে বুকে গাথা আছে কষ্ট বিয়োভল। দর্শক, জঙ্গি জলসার প্রথম পর্ব শেষ করেছিলাম এমনই চোখের জলে ভাসা এক পরিবারের সন্ধানে, সঙ্গে পাতেহ এজাহারের চটিও ভোলানাথের গণিতের খাতা, মানে পুলিশের জব্দ তালিকা বিভ্রান্তি। তাই এই যাত্রায় আমাদের আরও মনোযোগী হতে হবে, খেয়াল রাখতে হবে তথ্য উপাত্ত বিশ্লেষণে বুদ্ধি এবং বিবেক যেন একে অপরকে অতিক্রম করে না যায়। তাই গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। আমন্ত্রণ জঙ্গি জলসার দ্বিতীয় আসরে। কল্যাণপুরের জাহাজবাড়িতে নিহত কথিত ৯ জঙ্গির একজন সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের তরুণ মতিউর রহমান। ঢাকায় একটি গার্মেন্টে চাকরি করতেন মতিউর। সেই পরিবারের সন্ধানে সাতক্ষীরার পথে টিম খোঁজ। রাজধানী ছেড়ে পদ্মা সেতু হয়ে সাতক্ষীরার পথে টিম খোঁজের যন্ত্রযান। দীর্ঘ এই পথের একঘেয়েমি ঘোচাতে একটু চোখ রাখা যাক এজাহারের চটি ও ভোলানাথের গণিতের খাতায়। পুলিশ পরিদর্শক শাহজালাল আলম মিরপুর থানায় দায়ের করা এজাহারে দুটি জব্দ তালিকার কথা উল্লেখ করেন। আদালতে উপস্থাপিত নথিতেও হুবহু একই জব্দ তালিকা দেয়া হয়েছে। সেই জব্দ তালিকার কোথাও গ্রেনেডের কথা উল্লেখ করেনি পুলিশ। প্রথম জব্দ তালিকায় সাধারণ ব্যবহার্য বিভিন্ন জিনিসের পাশাপাশি বটি, স্ক্রুড্রাইভার, রশি, দুটি চাকু, গুলির খোসা এবং রাইফেলের ৪৩০টি ও পিস্তলের ১৫টি এমটি কার্তুজের কথা উল্লেখ করা হয়েছে। পুলিশের দ্বিতীয় জব্দ তালিকায় রয়েছে ম্যাগজিনযুক্ত ৪টি পিস্তল, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড গুলির খোসা, ৩টি সুইচ গিয়ার ও বেশ কিছু চাকু, যার মধ্যে ৫টি কাঠের বারযুক্ত। জাহাজবাড়ি রাতভর গোলাগুলি, গ্রেনেড বিস্ফোরণ ও পুলিশের জব্দ তালিকার অসঙ্গতিতে মাথা যখন ঝিম, তখন সাতক্ষীরার সদস্যদের নিয়ে পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ওমরপুর গ্রামের পথে টিম খোঁজ। চলতে চলতে এক পর্যায়ে থেমে যায় টিম খোঁজের যন্ত্রযান। গাড়ি থেকে নেমে গ্রামের মেঠো পথ পেরিয়ে থানার শেষ বাড়ির দিকে এবার টিম খোঁজ। বাড়িতে ঢুকতেই টিম খোঁজের চোখে পড়ে দাঁড়িয়ে থাকা শীর্ণকায় এক ব্যক্তি, বয়স ৬০ পেরিয়েছে। সঙ্গে থাকা একজন চিনিয়ে দিলেন তিনি নিহত মতিউরের পিতা নাসিরউদ্দিন। ছেলেকে হারিয়ে নিঃস্ব নাসিরউদ্দিন এখন পরিবার নিয়ে বসবাস করেন এক আত্মীয়ের আমবাগানের ছোট্ট কুটিরে। কুশল বিনিময়ের পর নিহত মতিউরের প্রসঙ্গ তুলতেই তিনি বলেন, আমার ছেলে জঙ্গি ছিল না। খুব ফিরে এসে কথা বলতো না, এটা তো আমার বাড়ি, নতুন গাড়ি, তো মানিঘর, শুধু দেখি যে কারোর সামনে মুখ তুলি কত এ আমার সে বাচ্চা, দিদি বাচ্চা, আমি অতিরিক্ত কষ্ট করে মানুষ করিলাম। আরো দিদি জানাম তো আমি এইখানে বালিশ পেয়েছি, এইখানে রেখেছি, সারা রাত আলো দিতাম। মাত্র ১৬ বছর বয়সের ছেলের জন্য কেঁদে কেঁদে পানিও শুকিয়ে গেছে। তিনি জানান, ছেলেকে মারার পর পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়, সেখানে ২১ দিন আটকে রাখে। ছেলের লাশও তাকে দেখতে দেয়নি পুলিশ। ২১ দিন আমার ওরাই ঘুরে গেছে, আর তারপরে বাদ বাকি আমি ঘুরবেছি, আমি নিজে আমার পায়ে করি, আমি নিজে গিয়ে দেখেছি। ওই যার গাড়িতে উঠি নিয়ে যাবো, সারাদিন ঘুরিয়েছে রিক্সাতে, তাতে টাকা নিয়েছে, সে জায়গায় নিয়ে যায়নি, সে জায়গায় আমারই নিয়ে যায়নি। আমি যখন না সর্ব হয়ে গেল সেই সময় বাড়ি এসি, মেলা দিন পড়েছিলাম। আমি খুব চেষ্টা করিলাম লাশ নেওয়ার জন্য, জীবন দিয়ে চেষ্টা করিলাম, কিন্তু আমার সে লাশও দেয়নি, দেখাও নি, আমি হাতে করে মারও দিইনি। তার কোথায় মাটিতেছে এও আমি শেষ পর্যন্ত মাটি দোকান দেখতেছিলাম, আমার তাও দেখায়নি, আমার তাহলে আমার ছেলে যেরকম হয়েছে, আমি তারও যে যা মেরেছি, আমি তারও সেই অবস্থায় দেখতে চাই। ছেলে কোন জায়গায় মেরে যাও, আমার ছেলে সে জায়গাটুকু দেখাও, দেখায়নি, শুধু আমার টাকা কটা। মতিউরকে শৈশব থেকে লালন পালন করে বড় করা চাচি নুন্নাহার বলেন, আমার ছেলে কখনো জঙ্গি হতে পারে না। না না, খুব ভালো ছিল সে, তো জঙ্গি থাকবে কি করি, সে কিছু বোঝে না ওইসব ব্যাপারে, কিন্তু তার আল্লাহ মানুষের দ্বারা মারা হইলো। তো খুব ভালো ছেলে ছিল, ওর কথা তুলনা করা যাবে না, আমাদের বাড়ি মানুষ হয়ে।
মতিউরের চাচার চোখের নোনা জলই বলে দিচ্ছে মতিউর কেমন ছেলে ছিল। তিনি মানতেই চান না তাদের ছেলে জঙ্গি ছিল। তিনি বলেন এ সবই পুলিশের সাজানো নাটক। পরে শুনছি যে ব্যবসা করতো আর কি, কিন্তু এরকম ক্লাস কোনোদিন আমি শুনিনি। যে সময় ছেলে মারা গেছে আমি সে মালয়েশিয়াতে দেখি যে ছবিতে দেখি যে ছেলে মারা গেছে, আমি বাড়ি টেলিফোন করলাম যে ও ছেলে মারা গেছে কীভাবে, সবাই বলে জঙ্গি। কিরাম জঙ্গি? তো কোনো সময় মাদ্রাসায় পড়িনি, মাদ্রাসায় যাই না, তো ক্লাস 3-4 পর্যন্ত পড়িছে, কীভাবে জঙ্গি আসে? তো বললো ঢাকায় গেছে, ঢাকার তো জঙ্গি বানাইছে। এটা আমি বললাম যে এটা সম্পূর্ণ নাটক, এটা শেখ হাসিনার নাটক। এই নাটক করতে করতে একটার পর একটা নাটক করতেছে, আমরা তো সব দেখতেছি বিদেশে বসি। তাই ওর ওই নাটক জীবনে শেষ হবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ শেষ করতে পারবে না। তো তোমরা সবাই দোয়া করো, সেই দিন আসতির সামনে অপেক্ষা করো। তো নসিরেরও বললাম, আমাদের বাড়ি এসছে, আমি বললাম ভাই কান্নাকাটি করিস নে, আল্লাহর কাছে বিচার দে, আর যদি কোনো দিন সুযোগ আসে সেই দিন তোর এর বিচার হবেই ইনশাল্লাহ। এই বলে সান্ত্বনা দিতাম। ওমরপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, যে ছেলের পরিবারের প্রতি দায়িত্ববোধ ও ভালোবাসা থাকে সে ছেলে কিভাবে জঙ্গি হতে পারে। এই মতিউর রহমান নামের ছেলেটা, ইনি ছিল খুব সৎ, নিষ্ঠাবান এবং আমাদের এলাকার সবচেয়ে ভদ্র একটা ছেলে, যাকে বিগত সরকার, আওয়ামী সরকার, শেখ হাসিনা সরকার জঙ্গি বানিয়ে এই মতিউর নামের ছেলেটাকে বিভিন্নভাবে তার পরিবারকে অত্যাচার করেছে, বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে মানে একটা আতঙ্ক সৃষ্টি করেছে। সব কিছু বিক্রি করে ছেলে খুঁজেছে, তাও ছেলে কিন্তু কাছে পায়নি। এখন সর্বশেষ আমাদের মানিকার গ্রামে, এটা আমবাগানে ঘর সাবিত এখানে থাকে। পরিবার পরিজন ও গ্রামের পরিচিত জনের কান্না ভেজা চোখ থেকে দৃষ্টি সরিয়ে এবার চোখ রাখি শহরের কংক্রিট চোখে। যাচাই করতে চাই শহরের চোখ কতখানি ভেজে গ্রামের কান্নায়। কথা বলি রাওয়ার চেয়ারম্যান ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল আব্দুল হকের সঙ্গে। তিনি জানান, দেশে কোনো জঙ্গি নেই, সবই ছিল হাসিনা সরকারের নাটক ও কল্পকাহিনী। কাউন্টার টেরোরিজম এই সেই বানায়া এগুলো সম্পূর্ণ রাষ্ট্রের অর্থ খরচ করে, মানুষের অর্থ খরচ করে তারা এই নিরীহ মানুষগুলোকে তারা জঙ্গি রূপ দিয়ে একেবারে নিরপরাধ মানুষকে, এই রাষ্ট্রটাকে চিরদিনের জন্য ধ্বংস করার একটা পরিকল্পনার অংশ। 9 জন ইয়াং ছেলে, তাদের পিছনে হাত বাঁধা, কালো ড্রেস পরা, উপরে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা লেখা, নিচে গলির অসংখ্য খোসা পড়ে আছে, তাদের হাতে মানে রাইফেল দেওয়া আছে। আল্লাহর কি রহমত, আমাদের মতো যারা সামরিক বাহিনীর কিছু অফিসার আছে আমরা কিন্তু এই নাটক বুঝি। আপনি হাত বাঁধা অবস্থায় কীভাবে পুলিশকে গুলি করলেন? মতিউরের মতো জাহাজবাড়ির পরিপাটি জলসায় প্রাণ গেছে আরেক তরুণ রায়হানের, যে কাজের পাশাপাশি পড়ালেখা চালিয়ে যাবার আশায় শহরে এসেছিল। শহর তাকে দিয়েছিল মৃত্যু, যন্ত্রণার, নির্মমতার। তার লাশটি দাফনের সুযোগ পায়নি স্বজনেরা। প্রশ্ন সহজ, উত্তরও সহজ, তবু প্রাণ যায়। থামে না মৃত্যুর মিছিল। বলছিলাম জাহাজবাড়িতে নিহত তরুণ রায়হানের কথা। সে কি জঙ্গি ছিল? গুলি ছুড়েছিল হাত বাঁধা অবস্থায়, গ্রেনেড ছুড়েছিল। এবার সেই গল্প শোনাবো আপনাদের। পুলিশের সন্দেহজনক সেই অভিযানে নিহত হয়েছিলেন রায়হান ওরফে রায়হানুল কবির নামের আরেক তরুণ। তার বাড়ি রংপুর। সেই তরুণের রংপুরের ঠিকানায় 3 খোঁজের যন্ত্রযানে চড়ে যেতে যেতে আপনাদের আরও কিছু তথ্য দিয়ে রাখি। এই অভিযানে সাক্ষীদের বড় অংশই পুলিশ সদস্য। এছাড়া সাধারণ নাগরিক হিসেবে বাড়ির মালিক ও তাদের পরিবারের সদস্য, স্থানীয় কয়েকজন নিরাপত্তা রক্ষী এবং কয়েকজন তরুণকে সাক্ষী করা হয়েছে। ফৌজদারির কার্যবিধির 161 ধারায় দেওয়া সাক্ষীদের জবানবন্দি যাচাই করলে বিস্ময়কর বৈপরীত্য দেখা যায়। মামলার প্রথম সাক্ষী করা হয়েছিল কল্যাণপুরের শহীদ মিনার রোডের 25 বছরের অধিবাসী মোহাম্মদ সুমন মিয়াকে। জবানবন্দিতে তিনি বলেন, আরও জানিতে পারি ব্লক রেড করার সময় উক্ত বিল্ডিংয়ের 5ম তলায় পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা জঙ্গিরা গভীর রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে হাত গ্রেনেড ও গুলি করিতে থাকে। ওই সময় পুলিশের এএসআই দিন মোহাম্মদ জখমপ্রাপ্ত হয়। বাসার পশ্চিম উত্তর চিপা বারান্দার গ্রিলের পকেট গেট দিয়ে 2 জন জঙ্গি পাশের বিল্ডিংয়ের জানালার কার্নিশ দিয়ে দ্রুত নামার সময় পুলিশের এএসআই দিন মোহাম্মদ একজনকে গুলি করিলে তার পায়ে লাগিয়া পড়িয়া যায়, অন্যজন বিল্ডিংয়ের পেছনের চিপা দিয়ে পালাইয়া যায়।
দিন মোহাম্মদ একজনকে ধরে ফেলে। ভোরবেলায় জঙ্গিদের আক্রমণ থামিয়ে গেলে পুলিশ উক্ত ফ্ল্যাটের করিডোরে 9 জঙ্গির মরদেহ এবং তাদের কারো কারো হাতে পিস্তল, ধারালো চাকু, দা ও অন্যান্য আলামত এবং গ্রেনেড দেখতে পায় ও জব্দ করে। বিস্ময়কর ব্যাপার হলো, এএসআই দিন মোহাম্মদ কথিত জঙ্গিদের গ্রেনেডে আহত হন। তিনি আবার পাইপ দিয়ে পালানোর সময় এক তরুণকে গুলি করে ধরে ফেলেন। একই ধরনের সাক্ষ্য দিয়েছেন স্থানীয় আরও কয়েকজন অধিবাসী। প্রশ্ন হলো, এএসআই দিন মোহাম্মদ কি কোনো অতিমানব, না হলিউডের কোনো সুপারহিরো? ভয়াবহ গ্রেনেড বিস্ফোরণ ও গোলাগুলির পর নিহত তরুণদের হাতে চাকু, দা, পিস্তলি বা থাকে কি করে? আর পুলিশের জব্দ তালিকা থেকে গ্রেনেড সরিয়ে ফেলল কে? অপারেশন স্টর্ম 26 নামের এই হামলায় নিহত তরুণদের ময়নাতদন্তে প্রত্যেকের শরীরেই একাধিক গুলির আঘাতের চিহ্নের কথা জানিয়েছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ। তিনি বলেছিলেন, নিহতদের সবাই পেছন দিক থেকে গুলিবিদ্ধ হয়েছে। অধ্যাপক সোহেল মাহমুদ বলেছিলেন, 9 জনের প্রত্যেকের শরীরেই 7 থেকে 8টি গুলির চিহ্ন পাওয়া গেছে, যার মধ্যে 4টি লাশের শরীর থেকে 7টি বুলেট বের করা হয়েছে। বাকিদের শরীরে গুলির আঘাতের চিহ্ন থাকলেও শরীরের ভেতরের অংশে কোনো বুলেট পাওয়া যায়নি। অন্তত কবর থাকার কথা ছিল, নেই। এই না থাকা বুকে নিয়ে কেবল স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন যে বাবা, যে মা। এবার তাদের মুখোমুখি টিম খোঁজ রায়হানের টাঙ্গাইলপাড়া গ্রামে। রংপুর উপজেলার পীরগাছা ইটাকমারি ইউনিয়নের পশুয়া টাঙ্গাইলপাড়া গ্রামে রায়হানের বাড়ি। কাক ডাকা ভোরে রায়হানের বাড়িতে পৌঁছালেই টিম খোঁজকে কাছে পেয়ে রায়হানের ছবি দেখিয়ে কান্নায় ভেঙে পড়েন মা রাহেলা বেগম এবং বাবা শাহজাহান মিয়া। তারা জানান, রায়হান মাদ্রাসার ছাত্র বলে তাকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। ছেলেটা এই দামুরসালাম মাদ্রাসা থেকে মেট্রিক পাস করলো। মেট্রিক পাস করিয়া অভাব অনটন, তো লাস্ট টাইমে কয় যে তাহলে গার্মেন্টস খাইটি খুটিয়া পড়তে পারি নাকি, এইভাবে ও চলে গেল। চলে যাওয়ার পরে তো খবর টবর পাইতেছি না। কারণ কি, ছেলে কোনো মোবাইল টোবাইলও করে না। আমার মনে জানতেছে যে ছেলেটার কোনো বিপদ মনে। হঠাৎ করিয়া মানে ওই পুলিশ আমার বাড়িতে আসলো। ওরাই বললো যে আপনার ছেলে নাকি বলে জঙ্গি, এখন এই ঢাকা কল্যাণপুরে মারা গেছে। সেটার খবর তো এখন এদেরকে পৌঁছে দিলাম। টাকা আবার 10,000 এরা নিল আগে। আমার ছেলে কোনো জঙ্গলি ছিল না, মাদ্রাসায় পড়ছে দেখে আমার ভূত তারা সন্ধ্যের মুলকে নামাজ কালাম পড়ছে, সেই জন্য সন্ধ্যের মুলুকে আমার সন্তানরে ধরে নিছে, নিয়ে কোন জায়গায় নাই আটকায় থুইছে। থুইয়া কত কষ্ট দিয়ে না খাওয়া না লয়া আমার ছেলের জন্য কত কষ্ট দিয়ে মারছে। আমার কলজার টুকরা এক পাতা আমার রায়হান ছিল, জীবনের তো শেষ করে দিয়েছে রে। আমার ছেলে মেয়ে বিনা দোষে কোনো দোষ করে নেই। আমার ছেলে সংসার অবর্তন দেখে চাকরি করছে, গার্মেন্টসে দিয়ে। আমার মতো কোনো অন্যায় করে নাই, সে ক্ষতি করে নাই। আমার ছেলের মুখ বেসন্ন করে হালাইছে মাইয়া, দাঁত ভাঙিয়া রক্ত ভাইয়া ভাইয়া পড়তেছে। গুলি করছে, যে 5টা গুলি করছে আমার ভিতরে। এ সময় তারা প্রিয় সন্তান রায়হানের খুনিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। জীবনের তোর আমার কলজার টুকরা সন্তান ছিল রায়হান। রায়হান আমার জীবনের তোরা শেষ করে দিচ্ছে কাফের জালেমের দল। আল্লাহ, আমি বিচার চাই, কাফের জালেমের তোরা বিচার চাই। আমি আমার ছেলে দুইটাই, একটা ছেলে মারা গেল, মারি ফেলালো ওরা, মারি ফেলালো। কিন্তু বিচার পাইলাম না। আমি আজ পর্যন্ত কোনো সন্ধানও আর পাইলাম না, কোনো বিচারও পাইলাম না। শুধু এখন যে আপনারা এখানে শুধু এই যে আসছেন আমার কাছে। সন্তান হারানো শাহজাহান রাহেলার মতো এমন অসংখ্য মা বাবার কান্না থামাবে কে?
এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ ওমরের কাছে জানতে চাইলে তিনি বলেন, এমন একটি আলোচিত মামলায় স্বৈরাচারী সরকারের আমলে বিচার প্রক্রিয়া শুরু না করার বিষয়টি যথেষ্ট সন্দেহজনক। জাহাজবাড়ির মামলার ক্ষেত্রে দেখা গিয়েছে যে এফআইআর এর সঙ্গে পোস্টমর্টেম রিপোর্ট বা ফরেন্সিক রিপোর্টের কোনো মিল নেই, চার্জশিটের মধ্যে অনেক ধরনের গোজামিল দেওয়া আছে। এটা আমরা দেখেছি, বা তাদেরকে গ্রেফতারের আগে ডিবিতে আটকে রাখা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল, এই ধরনের প্রতিবেদন এসেছে। বিভিন্ন লোককে বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করে অনেক দিন আটকে রেখে, গুম রেখে, তারপরে একটা পরিবেশ সৃষ্টি করে একটা কিছু বিস্ফোরক বা কিছু অস্ত্রশস্ত্র সেখানে রেখে একটা জঙ্গি স্থান বা জঙ্গি ঘটনা দেখিয়ে তাদেরকে গ্রেফতার দেখাতে, এই ধরনের অভিযোগ আমরা যেমন জাহাজবাড়ির ক্ষেত্রে দেখেছি। অভিযুক্ত আসামিদের পারস্পরিক সাংগঠনিক পরিচিতি মেলানোর গল্প, পুলিশের অভিযানের বিবরণ, ব্যালিস্টিক ও ফরেন্সিক রিপোর্ট, পর্যালোচনা, প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাক্ষ্য, স্বজনদের বক্তব্য ও আইনজীবীদের মতামত বিশ্লেষণ করে পুলিশের দাবির সঙ্গে বাস্তবতার বিস্তর ফারাক দেখা গেছে। বিষয়টি নিয়ে রাওয়ার চেয়ারম্যান ও নিরাপত্তা বিশ্লেষক কর্নেল আব্দুল হক বলেন, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারে এইগুলো যত জঙ্গি নাটক করা হয়েছে এইগুলো সম্পূর্ণ ইন্ডিয়ার পরিকল্পনায়, বাংলাদেশের ইন্ডিয়ার নপুংসক দেশদ্রোহীরা এই কাজগুলো করেছে, এই দেশকে চিরতরে ধ্বংস করার জন্য, ইন্ডিয়ার হাতে চলে দেওয়ার জন্য। একটা ঘটনা সঠিক নয়, একটা ঘটনা সত্যি নয়। বাংলাদেশে জঙ্গি বলতে কিছু নাই, বাংলাদেশে সেই টেরোরিস্ট বলতে কিছু নাই। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আর হাতে রণতুরুজ, মম এক হাতে রুধি ভিন্ন মত, আর হাতে বাবা পূর্ণ। এ বাবা সর্বগ্রাসী মাদক ইয়াবার ডাক নাম, যার পূর্ণভূমি কক্সবাজার। এবার পালা বাবার রঙে রঙিন জঙ্গি জলসার কুশীলব এবং নাটের গুরুদের নেকাব খোলার। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, আর টেকনাফকে বলা হয় বাবা স্বর্গ। জঙ্গি জলসার টেকনাফ তরিকা তাই একটু ভিন্ন, যেখানে সুর নয় অসুরকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এ যাবৎ ধর্মকে মোক্ষম অস্ত্র হিসেবে ব্যবহার করলেও এবারে অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে মাদক ব্যবসাকে। আর ইয়াবা ব্যবসা বন্ধের অভিযানের নামে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মূলত ভিন্ন মত, দল, এমনকি নিজের দলের নেতাদেরও হত্যা করতে পিছপা হয়নি ফ্যাসিস্ট সরকার ও তার পোষ্য নকিবেরা। বস্তুত তারা এক ঢিলে শিকার করেছে দুই পাখি, একদিকে ভিন্ন মত দমন, অন্যদিকে ইয়াবার বাজার কণ্টকমুক্তকরণ। আর টেকনাফে ইয়াবার রমরমা ব্যবসার এমনই এক জল জলে কাটা কাউন্সিলর একরাম। এবার আপনাদের দেখাবো সেই ইয়াবার পূর্ণভূমি কক্সবাজারের কণ্টকমুক্তির জলসা। স্থানীয় তথ্যমতে ইয়াবার রাজধানী টেকনাফ, আর মাদকসেবীদের রাজধানী পৌর শহরটির চৌরাস্তার বাস ও সিএনজি স্টেশন এলাকা। বাস স্টেশনের পেছনে কাইয়ুমখালীতে ইয়াবা সেবনের আসর বসাতো পরিবহন শ্রমিকরা, আর এখান থেকেই নানা উপায়ে ইয়াবার চালান পাঠানো হতো ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চলে। এই কেকেপাড়ার ৩ নং ওয়ার্ডের টানা ৩ বারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামুল হক। এর আগে তৎকালীন শাসক গোষ্ঠীর অঙ্গ সংগঠন যুবলীগের টেকনাফ ইউনিটের ১৩ বছর সভাপতিত্ব করেছেন তিনি। তবে কি দলের প্রতি একনিষ্ঠতা, কাউন্সিলর পদে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠা, নাকি নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইয়াবা ব্যবসার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণায় কাল হয়েছিল তার, যার একাধিক নজির রয়েছে এলাকায়? সেই প্রশ্নের উত্তর খুঁজতে ড্রাইভ দিতে হবে মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভের পথে টিম খোঁজ। 2018 সালের 26 মে রাতে বন্দুকযুদ্ধের নামে কাউন্সিলর একরাম হত্যার যে জলসা হয়েছিল তার গল্প শোনাবো। যে গল্প ফাঁস হয়েছিল সেই রাতে কাউন্সিলর একরামের সঙ্গে তার পরিবারের ফোন আলাপের রেকর্ড থেকে। মুঠোফোনের দু প্রান্তে যখন বিনতের কুসুম ছেঁড়ার আগতি। হ্যালো বউ, হ্যালো নীলা, কেন যাচ্ছি আমি? ঠিক আছে, গাড়িতে হচ্ছি তো। আপনি কান্না উঠছে যে। হ্যালো হ্যালো হ্যালো, আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি। হ্যালো, কে ওইটা? আমি ওনার মিসেস বলতেছি। হ্যালো, বলছো জড়িত না? আমার জামাই কিছু করবে, আমার জামাই কিছু করবে, আমার বিনা দোষী, আমার জামাই কিছু করবে, উনি এখানে বাঁচতেছে।
পাষাণের হৃদয়ে তখন রক্তের পিপাসা, ভেজে কি পাষাণ চোখের জলে। র্যাবের ভাষ্য অনুযায়ী একরাম ছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তবে প্যাচিস সরকারের দু একটি বাদ্যযন্ত্র বাজিয়ে এ কথা সুরে মেলানো যাচ্ছে না। চলুন সবাই মিলে শুনি দু একটি বাজনা। প্রথমে বাজানো যাক মাদক সম্রাট বদির ঢাক। আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম, একরাম আমার কমিশনার। ইয়াবা ব্যবসায়ী কমিশনার যেটা আছে সেই কমিশনারের জায়গায় এই কমিশনারকে সেখানে দেওয়া হয়েছে, আপনার এই যে বন্দুকযুদ্ধে দেওয়া হয়েছে। বদি যেখানে এতটা স্পষ্ট, কাদের সেখানে লবডঙ্কা। চলুন বাজায় কাদেরের ঘন্টা। একরামকে আমাদের যুবলীগের সভাপতি, আমাদের লোক আমরা মেরে ফেলছি কি এখানে? এই একরামের ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বলেছি। যদি এটা তদন্তে প্রমাণিত হয় একরাম নির্দোষ, তাহলে তাকে দোষী যারা সাব্যস্ত করেছে তারাই দোষী হিসাবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। বদি এবং কাদেরের বক্তব্য শ্রবণের পর কেবল তিনটি শব্দ মাথায় আসে, গডমিল, গোজামিল এবং ভোলানাথ। তবে ভোলানাথ ভুল করতেও ভুলে, আর এরা ভুল করে হিসেব কষে। ভোলানাথ নিরীহ ছিল আর এরা হিংস্র, আর হিংস্রতার এখানেই শেষ নয়। কাউন্সিলর একরামকে হত্যার পর এরা রুদ্ধ করেছে বিচার প্রাপ্তির সকল পথ। ৭১-এর পর থেকে দেশের রাজনীতিকে খুব কাছ থেকে দেখা বিশিষ্ট ব্যবসায়ী এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এসব জঙ্গি নাটক সাজাতো। ইতিপূর্বে অনেকগুলি ঘটনা ঘটেছে, যেমন হোলি আর্টিজান ঘটেছে, তারপরে ওই যে সাভারে যেটা আপনার জঙ্গি আস্তানার নাম দিয়ে করা হয়েছে। এখন দেখা যায় যে আসলে কোনোটাই জঙ্গি আস্তানা নয়। তাদের মিশন সাকসেসফুল করার জন্য এবং দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য এটা একটা নাটক ছিল মাত্র। কাউন্সিলর ইকরাম হত্যাকাণ্ডের পর তার পরিবারে নেমে আসে অবর্ণনীয় দুর্ভোগ। সেই গল্পের বুননে মন ও মগজে চলমান অনুসন্ধান নিয়ে টিম খোঁজের যন্ত্রযান চলছে কেকে পাড়ার ৩ নম্বর ওয়ার্ডের পথে। ঝিরিঝিরি বৃষ্টি ছিল সকাল থেকেই, দারুণ জলসা সাজোয়া জানে তার মাঝেই। দেখতে দেখতে সন্ধ্যা নামে আকাশ জুড়ে প্যারা কমান্ডো আর্মার্ড ফোর্স দৃষ্টি কাড়ে। আর এই বর্ষণমুখর সন্ধ্যায় সবাই যখন যার যার অবস্থানে চা অথবা কফির আয়োজনে কিছুটা ভাববিলাসী হয়ে ওঠার ফুসরত খুঁজছেন, ঠিক তখনই আতিয়া মহলে আশরাফুল, নীলুফা বিলাই, মেঘনাময়ের মতো অনেকে শিকার হচ্ছেন জঙ্গি নাটকের। সেসব গল্প শোনাবো জঙ্গি জলসার শেষ পর্বে। সেই প্রত্যাশায় বিদায়। তবে যাবার বেলায় বরাবরের মতো বলি, আমাদের জানান আপনাদের চোখে ধরা পড়া সব অসংগতি। প্রযোজক খোঁজ, বাড়ি ৪৭, সড়ক ১১৬, গুলশান ১, ঢাকা ১২১২। এই ঠিকানায় সতর্ক থাকুন, অনুসন্ধানে চোখ রাখুন সবখানে। শুধু চোখ নয়, মন ও মগজ দিয়ে খুঁজুন ঘটনার পেছনের ঘটনা।